বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অনলাইন উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আমি আজকে তোমাদের প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠন এর উপরে 6 নম্বর লেকচার দিব। আজকের টপিক প্লাস্টিড। তোমরা জানো প্লাস্টিড একটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং উদ্ভিদ কোষের মধ্যেই প্লাস্টিড থাকে। তারপরেও কিছু কিছু উদ্ভিদের মধ্যেও, যাদেরকে আমরা উদ্ভিদ বলি, তাদের মধ্যেও প্লাস্টিড অনুপস্থিত। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা জেনে নেই প্লাস্টিড কি। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি বা তারকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোই হলো প্লাস্টিড। অর্থাৎ বর্ণকণিকা বা পিগমেন্ট ধারণকারী বস্তুগুলোকেই প্লাস্টিড বলা হয়। স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম প্লাস্টিড। উদ্ভিদ কোষের মধ্যে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হচ্ছে প্লাস্টিড বা সাইটোপ্লাজমিক অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অনেক সময় পরীক্ষায় আসতে পারে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি, তাহলে উত্তর হবে প্লাস্টিড। 1883 সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। আসলে সবুজ বর্ণের প্লাস্টিডকেই ক্লোরোপ্লাস্ট বলা হয় এবং সেটা 1883 সালে শিম্পার আবিষ্কার করেন। 1883 সালে মেয়ার নামে একজন বিজ্ঞানী এদের অটোপ্লাস্ট নামকরণ করেন এবং অন্য বর্ণের প্লাস্টিডগুলোকে ট্রফোপ্লাস্ট নাম দেন। 1883 সালে এদেরকে অটোপ্লাস্ট বলেন মেয়ার, এবং অন্য বর্ণের যেগুলো অর্থাৎ সবুজ ব্যতীত অন্য বর্ণের যে প্লাস্টিডগুলো আছে এদেরকে ট্রফোপ্লাস্ট নামকরণ করেন। প্রিয় শিক্ষার্থী, প্রাণী কোষ এবং ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ, সবুজ, শৈবাল প্রভৃতি উদ্ভিদ ছাড়া অন্য সব ধরনের উদ্ভিদের কোষে প্লাস্টিড থাকে। প্লাস্টিড কোন ধরনের কোষে নেই, এই ধরনের প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারবে যে প্রাণী কোষে নেই, ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ, সবুজ, শৈবাল এদের দেহেও প্লাস্টিড অনুপস্থিত। তবে এছাড়া অন্য সকল উদ্ভিদে প্লাস্টিড থাকে। বিভিন্ন উদ্ভিদে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয় এবং ভিন্ন ভিন্ন কোষে এরা ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকে। আমরা এখানে একটি স্লাইডে দেখতে পাচ্ছি প্লাস্টিডগুলো, বা এখানে ক্লোরোপ্লাস্টকেই আমরা মূলত দেখতে পাচ্ছি। একটা উদ্ভিদ কোষে কি পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আসলে ক্লোরোপ্লাস্টগুলো উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। এটা হচ্ছে সাধারণত, এর বেশিও থাকতে পারে অথবা এর কমও থাকতে পারে। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিন্তু আরো কম থাকে। যেহেতু আমরা এখানে একটা উদ্ভিদ কোষের ভিতরে কি পরিমাণ ক্লোরোপ্লাস্ট আছে সেটা কিছুটা অনুমান করতে পারছি। যদি আমরা ক্লোরোপ্লাস্টকে কাউন্ট করতে পারতাম তাহলে হয়তো এখানে কতগুলো আছে সেগুলো আমরা দেখতে পারতাম। কিন্তু বিজ্ঞানীরা এটা নির্ণয় করেছেন যে প্রতিটা কোষে ক্লোরোপ্লাস্ট সাধারণভাবে, যদিও আমরা এখানে প্লাস্টিডের বিষয়ে আলোচনা করছি, প্লাস্টিডের মধ্যে সবুজ বর্ণের যে প্লাস্টিডগুলো সেগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাদের সংখ্যা বলা হয়েছে 10 থেকে 40টি। অর্থাৎ এখানে একটা উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টগুলো খুব সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে। নীলাভ সবুজ শৈবালের মধ্যে তোমরা জেনেছো ইতিমধ্যেই যে নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিড থাকে না। তবে নীলাভ সবুজ শৈবালের মধ্যে যে প্লাজমা মেমব্রেন থাকে, প্লাজমা মেমব্রেনগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েডের সৃষ্টি করে। ওইখানে শুধু থাইলাকয়েড থাকে, প্লাস্টিড নামে এই ধরনের কোনো অঙ্গাণু থাকে না। এবং থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল বা অন্যান্য বর্ণকণিকা ধারণ করে, ক্লোরোফিল বা পিগমেন্টগুলো ধারণ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা উদ্ভিদ কোষের ছবি দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট একটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে। আমরা একটা ক্লোরোপ্লাস্টকে যদি বাহিরে
অর্থাৎ বিবর্ধিত অবস্থায় দেখি, তাহলে এখানে বিভিন্ন অংশগুলো দেখতে পারবো। সেটা আমি বিস্তারিত আলোচনা করব। তবে উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্টগুলোর সংখ্যাটা নির্ভর করে এদের কোন ধরনের উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ নাকি নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম থাকে। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির উপরে এদের বর্ণের যে বৈচিত্র্যতাও কিন্তু নির্ভর করে। তো আমরা এখানে যে থাইলাকয়েডগুলো দেখতে পাচ্ছি, থলে আকৃতির চ্যাপ্টা, থলে সদৃশ যে বস্তুগুলো দেখা যাচ্ছে সেগুলো থাইলাকয়েড, একটার উপরে একটা এরকম থাইলাকয়েড স্তূপের মতো একটি গ্রানাম সৃষ্টি করেছে। আমরা এরকম ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা দেখতে পারবো এরকম অনেকগুলো গ্রানাম দেখা যাচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে, এবং এই গ্রানামগুলো হচ্ছে থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। আশা করি বুঝতে পেরেছ। শুরুতে আমরা এখন প্রাথমিক দিকে জেনে নিই প্লাস্টিডের প্রকারভেদ। তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে বর্ণের তারতম্যের অনুসারে প্লাস্টিডের শ্রেণীবিভাগ মূলত 3 ভাগে ভাগ করা হয় প্লাস্টিডকে: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। শুরুতে আমরা বর্ণনা করব লিউকোপ্লাস্ট কি। রঞ্জকবিহীন বর্ণহীন প্লাস্টিড যা উদ্ভিদের বিভিন্ন বিপাকে অংশ নেয় তাদের লিউকোপ্লাস্ট বলে। এরা মূলত বর্ণহীন প্লাস্টিড, দেখতে দণ্ডাকার বা গোলাকার। যেসব কোষে কোনো প্রকার সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই সব কোষে লিউকোপ্লাস্ট থাকে। এরা বিভিন্ন উদ্ভিদ অঙ্গের তরল খাদ্যকে বিভিন্ন ধরনের সঞ্চিত খাদ্যবস্তুতে রূপান্তরিত করতে সাহায্য করে, যেমন স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা তৈল জাতীয় বা লিপিড জাতীয় পদার্থ এবং প্রোটিন। এরা প্রোপ্লাস্টিড থেকে তৈরি হয়, অর্থাৎ আদি ধরনের প্লাস্টিড থেকে লিউকোপ্লাস্টের তৈরি হয়। এরা আলোর উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। আমরা লিউকোপ্লাস্টের মধ্যে যেগুলো দেখব যে অর্থাৎ বর্ণহীন প্লাস্টিড, এরাই হচ্ছে লিউকোপ্লাস্ট। খাদ্য সঞ্চয় করে রাখাই হচ্ছে এদের প্রধান কাজ। যেহেতু খাদ্য প্রস্তুত করতে পারে না বা এদের মধ্যে কোনো ধরনের পিগমেন্ট নেই, শর্করা তৈরি করতে পারে না, তবে শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা এদের সঞ্চয় করা হচ্ছে এদের প্রধান কাজ। সঞ্চয় করে এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করতে পারে। আমরা যদি একটি স্লাইডে বিষয়টি দেখি যে প্রোপ্লাস্টিড থেকে, অর্থাৎ প্রোপ্লাস্টিড থেকে আমরা প্লাস্টিডকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এখানে উল্লেখ করা যায় লিউকোপ্লাস্ট, তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং এক জায়গায় উল্লেখ আছে ইটিওপ্লাস্ট। এই শব্দটা তোমাদের বইয়ে নাই, তবে জানার জন্য বলছি। প্রোপ্লাস্টিড থেকে ইটিওপ্লাস্ট তৈরি হয় এবং এটা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। সেজন্য আমরা মূলত 3 প্রকার প্লাস্টিডকেই বলি, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট দেখাই যাচ্ছে যে এখানে কোনো বর্ণকণিকা নেই, বর্ণহীন। ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণকণিকা আছে এবং ক্রোমোপ্লাস্টে রঙিন বর্ণকণিকা আছে। এবং লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। লিউকোপ্লাস্ট বিশেষ করে সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর, মানে এরা যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য সঞ্চয় করে, কিন্তু কি ধরনের খাদ্য সঞ্চয় করে তার প্রকৃতির উপর আমরা এদেরকে 3 ভাগে ভাগ করতে পারি: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট বা এটাকে প্রোটিনোপ্লাস্টও বলা হয়, প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে এই ধরনের লিউকোপ্লাস্ট। এবং ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি এবং তেল জাতীয় খাদ্য সঞ্চয় করে। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। এই ধরনের লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলে। আশা করি তোমরা লিউকোপ্লাস্টের প্রকারভেদগুলো বুঝতে পেরেছ, এবং লিউকোপ্লাস্টকে সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করেই কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। এই লিউকোপ্লাস্টগুলোর অবস্থান আসলে কোথায়? এগুলো থাকে মূলে, ভূনিম্নস্থ যে সমস্ত কাণ্ড আছে কাণ্ডের মধ্যে থাকে, এবং যেখানে আসলে সূর্যের আলো পৌঁছতে পারে না এই ধরনের মানে অংশে, উদ্ভিদের এই সমস্ত অংশে কিন্তু লিউকোপ্লাস্ট অবস্থিত।
আমরা বিষয়টিকে আরো একটু স্পষ্ট করতে পারি। প্লাস্টিডের যে প্রকারভেদগুলো, ইটিওপ্লাস্ট, এইটা আসলে ক্লোরোফিল 2, এখান থেকে পরবর্তীতে ক্লোরোফিল 2 তৈরি হয়। আসলে ক্রিস্টালিন প্রো ল্যামেলার বডিজ এই ইটিওপ্লাস্টগুলো। ক্রোমোপ্লাস্ট হচ্ছে পিগমেন্ট সিনথেসিস, পিগমেন্ট অর্থাৎ রঞ্জক তৈরি হয়, রঞ্জক এবং এটা সঞ্চয় করে। রঞ্জক তৈরি হয় ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের সবুজ ব্যতীত অন্য রঞ্জকগুলো। ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেসিস এবং লিপিড সিনথেসিস হয়। ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণও হয়। এখানে সবুজ বর্ণের পিগমেন্ট থাকে। লিউকোপ্লাস্ট ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হয় লিউকোপ্লাস্টে। অ্যামাইলোপ্লাস্ট হিসাবে স্টোরেজ স্টার্চ এবং সুগার সঞ্চিত হয়। ইলায়োপ্লাস্ট কে বলা হয়, এখানে হচ্ছে লিপিড বা তেল জাতীয় পদার্থের সঞ্চয় হয় এই ইলায়োপ্লাস্টে। অ্যালিউরোপ্লাস্ট বা এর আরেক নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, এখানে এনজাইমের যে অ্যাক্টিভিটির মূলত সাইট হচ্ছে এই অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। বিশেষ করে প্রোটিন সঞ্চয় করে এই ধরনের প্লাস্টিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে চিত্র সহ বর্ণনা করায় তোমরা বিশেষ করে এই এদের কাজগুলো মনে রাখতে পারবে আশা করি। এবার আমরা আসছি ক্রোমোপ্লাস্টে। অসবুজ রঙিন প্লাস্টিড অর্থাৎ রঙিন তবে সবুজ ব্যতীত যারা উদ্ভিদের নানা ধরনের কাজে সাহায্য করে তাদের ক্রোমোপ্লাস্ট বলে। এরা হলদে এবং কমলা বর্ণের হয়। যেহেতু হলুদ বর্ণের হইলে সেই প্লাস্টিডের মধ্যে অর্থাৎ ক্রোমোপ্লাস্টের মধ্যে দেখা যায় জ্যান্থোফিল রঞ্জক থাকে। কমলা রঙের হলে দেখা যায় ক্যারোটিন রঞ্জক থাকে। এরা গোলাকার, লম্বা, তারকাকার, বিভিন্ন আকৃতির হয়। এরা প্রোপ্লাস্টিড থেকে তৈরি হয়। আর এরা ফুল, ফল, মূল প্রভৃতি বিভিন্ন উদ্ভিদ অঙ্গ থেকে অঙ্গের থেকে বা অঙ্গকে রঞ্জিত করে। কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি অংশ নেয় না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা সরাসরি অংশ নেয় না, কিন্তু ক্লোরোফিল একে সহযোগিতা করে আলোক শোষণের ক্ষেত্রে। ফুলের পাপড়ি, তারপরে মূল হিসেবে গাজরের মূল বা রঙিন ফল, বীজ, এতে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্যই পুষ্প রঙিন হয়, পাতা রঙিন হয়, সুন্দর হয় এবং কীটপতঙ্গ আকর্ষণ করে। যেহেতু এতে দেখা যায় পরাগায়নেও সহযোগিতা করে উদ্ভিদের বা ফুলের পরাগায়নে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে ক্লোরোপ্লাস্ট গুলো থেকে ক্রোমোপ্লাস্ট তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট একটা চিত্রের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট তৈরি হতে পারে। আবার ক্লোরোপ্লাস্ট থেকে জিরন্টোপ্লাস্ট তৈরি হতে পারে। আবার এইদিকে আমরা যদি ইটিওপ্লাস্টের কথা বলেছি, ইটিওপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট থেকে তৈরি হয়। আবার ইটিওপ্লাস্ট থেকে প্রোপ্লাস্টিড থেকে ইটিওপ্লাস্ট, ইটিওপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট তৈরি হয়। আবার এখানে অ্যামাইলোপ্লাস্টও তৈরি হচ্ছে। আলোর উপস্থিতিতে দেখা যায় অ্যামাইলোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। এই যে এভাবে রূপান্তরটা এখানে দেখানো হয়েছে যে একে অপর থেকে কিভাবে রূপান্তরিত হচ্ছে, এক ধরনের প্লাস্টিক থেকে অন্য ধরনের প্লাস্টিকের সেই রূপান্তরটা স্লাইডে আমি দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি ক্লোরোপ্লাস্টে। সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিড যারা সালোক সংশ্লেষে সরাসরি অংশ নেয় তাদের ক্লোরোপ্লাস্ট বলে। সবুজ বর্ণের প্লাস্টিডকে এক কথায় সহজভাবে বলা যায় সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এখানে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল এই ধরনের বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে। ক্লোরোফিল সবুজ বর্ণের, এই জন্য ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতেই আসলে উদ্ভিদের বিভিন্ন অংশ সবুজ বর্ণের দেখায়, সবুজ হয়। উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সবুজ রঞ্জক কণিকা বা ক্লোরোফিল অধিক পরিমাণে থাকে, অন্যান্য রঞ্জক কণিকা কম থাকে। আসলে এই ক্লোরোপ্লাস্টেই কিন্তু 1883 সালে শিম্পার এই ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন এবং নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ সবুজ বর্ণের প্লাস্টিড আবিষ্কার করেন, নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট বিজ্ঞানী শিম্পার। তাহলে এখানে আরেকটা বিষয় উল্লেখ করা দরকার যে ক্লোরোপ্লাস্টই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু বলা যায়, যে খাদ্য সংশ্লেষণের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট একটা ভূমিকা পালন করে খাদ্য তৈরির ক্ষেত্রে। যেহেতু এটা কোষের মধ্যে খাদ্য তৈরি করে, কোষের মধ্যে আরো অন্যান্য অঙ্গাণু আছে, বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, কিন্তু ক্লোরোপ্লাস্টেই খাদ্য তৈরিতে ভূমিকা পালন করে।
খাদ্য তৈরিতে, এই জন্য একে কোষের রান্নাঘর বলা হয়, কিচেন অফ সেল বলা হয় ক্লোরোপ্লাস্টকে, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলা হয়, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলা হয়। এটার অন্য নাম বলা যায় শক্তি রূপান্তরের অঙ্গাণু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই টার্মগুলো মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে কোষের রান্নাঘর কি বা কেন বলা হয়, কোন অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয়, সেই ক্ষেত্রে বলতে পারবে যে ক্লোরোপ্লাস্টে কোষের যাবতীয় খাদ্য প্রস্তুত হয়, এবং এই খাদ্য প্রস্তুত হওয়ার কারণে ক্লোরোপ্লাস্ট হচ্ছে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল, বা খাদ্য সংশ্লেষণ হয়, শালক সংশ্লেষণ হয়, বিভিন্নভাবে এখানে বর্ণনা করা যায়। এটা শক্তি রূপান্তরের অঙ্গাণু। প্রতি কোষে যদি আমরা বলি একটা ক্লোরোপ্লাস্ট, শুরুতে আমি বলেছিলাম যে উদ্ভিদ কোষের, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40টি। 10 থেকে 40টি তোমরা মনে রাখবে, প্রতিটি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে 10 থেকে 40টি, তবে নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কম বেশি হতে পারে। আমরা ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যেমন দেখা যায় অনেক সময়েই বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টে, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায় আকৃতিতে বিভিন্ন ধরনের, বা উচ্চ শ্রেণীর উদ্ভিদে অনেক সময় উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ল্যান্স আকৃতির। আমরা সাধারণত যে ক্লোরোপ্লাস্টকে জানি সেটা হচ্ছে ল্যান্স আকৃতির ক্লোরোপ্লাস্ট উচ্চ শ্রেণীর উদ্ভিদে দেখা যায়। এইগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েডের স্তূপকে দেখানো হচ্ছে, এবং ক্লোরোপ্লাস্ট কিন্তু একটি দ্বিস্তরী আবরণ দিয়ে আবরণী বেষ্টিত একটি উদ্ভিদের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু। আশা করি তোমরা বুঝতে পারছো, দ্বিস্তরী একটি অঙ্গাণু, এখানে খাদ্য প্রস্তুত হয়, খাদ্য সংশ্লেষ হয়, যে কারণে একে কিচেন অফ সেল বলা হয়েছে। এবং খাদ্য তৈরির জন্য যে পিগমেন্ট গুলো থাকে, সেই পিগমেন্ট গুলো আসলে এই থাইলাকয়েডের মেমব্রেনে থাকে। এই যে এক একটা, এটার নাম হচ্ছে থাইলাকয়েড, এক একটা থলের মতো অংশ, সেইগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। আশা করি বুঝতে পারছো। এবং থাইলাকয়েডের স্তূপকে কিন্তু বলা হয় গ্রানাম। এখানে যেমন 1 2 3 4টা থাইলাকয়েড মিলে একটি গ্রানাম গঠিত হয়েছে। একটি গ্রানাম গঠিত হয়েছে, এবং এই এক একটা গ্রানাম থেকে আরেকটি গ্রানামের সাথে যোগাযোগ রক্ষার জন্য যে নালিকা আছে তাকে বলা হয়, এবং সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি বা স্ট্রোমা ল্যামেলাম, এক একটাকে বলা হয় ল্যামেলাম। এবং এখানে যে তরল পদার্থগুলো রয়েছে ক্লোরোপ্লাস্টের ভিতরে, সেই তরল পদার্থগুলোর নাম কিন্তু স্ট্রোমা। স্ট্রোমা এবং গ্রানা সমৃদ্ধ, আমি শুরুতেই বলেছিলাম, স্ট্রোমা এবং গ্রানা সমৃদ্ধ লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে লিপোপ্রোটিন নির্মিত ঝিল্লি স্ট্রোমা রয়েছে, ভিতরে তরল পদার্থ হচ্ছে স্ট্রোমা। তো এই স্ট্রোমা মধ্যেই কিন্তু আসলে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়গুলো সম্পন্ন হয়, এবং থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যেই কিন্তু আলোক পর্যায় সংশ্লেষিত হয়। এখানে আলোক অধ্যায়টা সম্পন্ন হয়, এবং এখানে পিগমেন্টগুলোর অবস্থান। সেজন্য এটা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। ল্যান্স আকৃতির এই ক্লোরোপ্লাস্ট, নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয়, যেমন পেয়ালার মতো হয়। পেয়ালার মতো যদি আমরা বলি, সেই ক্ষেত্রে ক্ল্যামাইডোমোনাস শৈবালে দেখা যায় একটি এককোষী শৈবাল, ক্ল্যামাইডোমোনাস শৈবাল, এটা একটি সচল শৈবাল, পেয়ালাকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। সর্পিলাকারও আছে স্পাইরোগাইরা, যদি শৈবালের কথা আমরা বলি, স্পাইরোগাইরা শৈবাল, সেইখানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে স্পাইরাল আকৃতির, সেই ক্ষেত্রে স্পাইরোগাইরা উদাহরণ বলা যায়। জালিকাকার শৈবাল আছে, সেইটা হচ্ছে উডোগোনিয়াম শৈবালে, উডোগোনিয়াম শৈবালে দেখা যায় ক্লোরোপ্লাস্ট জালিকার মতো, এবং তারকার মতো শৈবালের, তারকার মতো ক্লোরোপ্লাস্ট দেখা যায়, সেটা হচ্ছে জিগনেমা শৈবালে, জিগনেমা শৈবালে দেখা যায়। এবং গার্ডল বা আংটির মতো ক্লোরোপ্লাস্ট থাকে ইউলোথ্রিক্সে। আশা করি তোমরা নামগুলো মনে রাখবে এবং
খুবই গুরুত্ব সহকারে এগুলো মনে রাখতে হবে, না হলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে না। এবং ইউলোথ্রিক্সের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেটা হচ্ছে আংটি আকৃতির, এবং গোলাকার শৈবালও দেখা যায়, সেটা হচ্ছে পিথোফোরা শৈবালে। পিথোফোরা। তাহলে আমরা এখন যদি তোমাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে কোন শৈবালে কোন ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে আশা করি বলতে পারবে। আমি আবার শুরুতে বলছি, ক্ল্যামাইডোমোনাসে হচ্ছে পেয়ালাকৃতির বা কাপ আকৃতির ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়, এবং স্পাইরোগাইরাতে হচ্ছে পেঁচানো বা সর্পিলাকার যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়, বা স্পাইরাল শেপ উডোগোনিয়ামে জালিকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়, জিগনিমাতে তারকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়, ইউলোথ্রিক্সে আংটি বা গার্ডল শেপ বা বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় বা ফিতা আকৃতিরও বলা যায়, এবং পিথোফোরাতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট গোলাকার। এর মধ্যে আমরা এটা বুঝতে পারলাম যে ক্লোরোপ্লাস্টের সবচেয়ে বেশি বৈচিত্র্যতা দেখা যায় শৈবালে। শৈবালের মধ্যেই সবচেয়ে বেশি ধরনের বৈচিত্র্যময় ক্লোরোপ্লাস্ট আমরা লক্ষ্য করলাম। উচ্চ শ্রেণীর উদ্ভিদে শুধু ল্যান্স আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা শৈবালের যে ভৌত গঠন বা শৈবালের গঠনটুকু আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের গঠনটুকু আলোচনা করব। আবরণী ঝিল্লি শুরুতে আমরা বলে নিতে পারি যে আবরণী ঝিল্লি হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটি আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন, বহিস্তর এবং অন্তঃস্তর রয়েছে ক্লোরোপ্লাস্টের। এবং ক্লোরোপ্লাস্টের মেমব্রেন ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। মেমব্রেনের মধ্যে ফসফোলিপিড থাকে না, এখানে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। তাহলে আমরা এখানে আবরণী ঝিল্লি সম্পর্কে বলছি যে দ্বিস্তরী আবরণ, এবং এখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এখানে এর মধ্যে ভিতরের আবরণ এবং বাইরের আবরণ দেখতে পাচ্ছ, বা বহিস্তর ভিতরের স্তর। এরপরে আমরা আসছি স্ট্রোমাতে, যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েডাল ধর্মী যে ম্যাট্রিক্স, এটাকে বলা হয় স্ট্রোমা। এখানে স্ট্রোমা উল্লেখ করা হয়েছে, এবং স্তরের পরে এটা হলো স্ট্রোমা। আর স্ট্রোমার আরেক নাম হচ্ছে ম্যাট্রিক্স। এখানে ডিএনএ আরএনএ থাকে, বিভিন্ন ধরনের বৃত্তাকার ডিএনএ, এরকম এটাকে আমরা ডিএনএ চিহ্নিত করে দিই। এরকম বৃত্তাকার ডিএনএ থাকে ক্লোরোপ্লাস্টের ডিএনএটা অবশ্যই তোমরা বৃত্তাকার ডিএনএ চিত্রে উল্লেখ করবে। এবং এর মধ্যে যে রাইবোজোম থাকে, বিভিন্ন ধরনের রাইবোজোম থাকে, এই রাইবোজোমগুলো থাকবে 70S ধরনের রাইবোজোম থাকে ক্লোরোপ্লাস্টে, 70S ধরনের রাইবোজোম। আশা করি বুঝতে পারছো। ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্রে তোমরা এই বিষয়গুলো উল্লেখ করবে। তারপরে আছে থাইলাকয়েডোগ্রানাম। শুরুতে আমি বলেছি স্ট্রোমাতে যে থলে আকৃতির, স্ট্রোমার মধ্যে যে থলে আকৃতির বিভিন্ন গঠন দেখা যায়, এক একটাকে বলা হয় থাইলাকয়েড। এখানে এক একটা থলে আকৃতির গঠন আছে, এগুলো আছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে বিভিন্ন ধরনের থাইলাকয়েডের মেমব্রেনে কিন্তু ক্লোরোফিল, এ বি ক্যারোটিন, জেন্থোফিল, বিভিন্ন ধরনের এনজাইম এবং এগুলো থাকে, পিগমেন্ট থাকে। এদেরকে একত্রে একটা ক্রিস্টালের মতো বা স্ফটিকাকার দেখায়, একে বলা হয় কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম অনেক সময় পরীক্ষায় আসে, কোয়ান্টোজোম কি? তো কোয়ান্টোজোম সম্পর্কে আশা করি ধারণা পেয়েছে। এবং এই সবগুলো থাইলাকয়েড মিলে এক একটা যে স্তূপ গঠন করেছে, সেইটাকে বলা হচ্ছে গ্রানাম। তবে একটি ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা দেখা যায় 40 থেকে, আমরা বলতে পারি যে একটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে। 40 থেকে 60টি গ্রানা থাকে। গ্রানাম হচ্ছে সিঙ্গুলার, গ্রানাম মানে একটিকে বলা হয় গ্রানাম। আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 8টি আমরা গ্রানা দেখতে পাচ্ছি, 8টি গ্রানা। কিন্তু বাস্তবে একটি ক্লোরোপ্লাস্টের ভিতরে 40 থেকে 60টি গ্রানা বিদ্যমান, এবং প্রতিটি গ্রানার মধ্যে যে থাইলাকয়েডের সংখ্যা, কিন্তু থাইলাকয়েডের সংখ্যা হবে 10 থেকে 100টি।
এক একটা গ্রানামের মধ্যে 10 থেকে 100টি থাইলাকয়েড থাকবে। আশা করি মনে থাকবে। আশা করি এই বিষয়টি মনে থাকবে যে থাইলাকয়েড হচ্ছে এখানে থাইলাকয়েড মিলেই তৈরি হয়েছে গ্রানাম, এবং 10 থেকে 100টি মিলেই কিন্তু একটি গ্রানাম গঠিত হয়েছে। তারপরে স্ট্রোমা ল্যামেলি, যখন এক একটা গ্রানাম থেকে আরেকটা গ্রানামের সাথে যে সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। হ্যাঁ, এখানে স্ট্রোমা ল্যামেলি দেওয়া হয়েছে। ফটোসিনথেটিক ইউনিট ও এটিপি সিনথেসিস। ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে দেখা যায় বহু গোলাকার বস্তু থাকে। গোলাকার বস্তুগুলো আসলে মেমব্রেনের গায়ে থাকে এবং এরা সালোক সংশ্লেষণই করতে পারে। সালোক সংশ্লেষণ ফটোসিনথেটিক ইউনিট, এবং এরা এটিপি সিনথেসিস করে। এটিপি সিনথেসিস কিছু বস্তু থাকে যারা এটিপি তৈরি করে, এবং বিভিন্ন ধরনের পিগমেন্ট থাকে ওই অংশে, ফটোসিনথেটিক ইউনিট হিসাবে কাজ করে। এবং ইলেকট্রন বাহকগুলো মিলে আসলে এবং ক্লোরোফিল অণুগুলো মিলে ফটোসিনথেটিক ইউনিট হিসাবে কাজ করে। ফটোসিনথেসিস এবং এটিপি সিনথেসিস হচ্ছে এটিপি তৈরি করে। এরপরে আমরা আসছি ডিএনএ ও রাইবোজোম। কিছু আমি এটা আলোচনা করেছি। ডিএনএ হচ্ছে 200টি ডিএনএ অণু থাকতে পারে। ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব ডিএনএ আছে এবং সেটা বৃত্তাকার ডিএনএ, এবং 70S রাইবোজোম আছে। যদি ডিএনএ না থাকতো তাহলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস করা সম্ভব হতো না। সেজন্য এই ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডিএনএ এর কারণেই কিন্তু ক্লোরোপ্লাস্টের প্রোটিনও তৈরি করতে পারে। এবং রাসায়নিক গঠন হিসাবে আমরা বলতে পারি যে রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্টে প্রধানত কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ডিএনএ, আরএনএ গুলো থাকে, এনজাইম, কোএনজাইম থাকে, এবং 10 থেকে 20% লিপিড এবং 30 থেকে 55% প্রোটিন থাকে ক্লোরোপ্লাস্টে। এবার আমরা প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টের কাজ। পরীক্ষায় অনেক সময় প্লাস্টিড নামেও কাজ আসতে পারে অথবা ক্লোরোপ্লাস্টের কাজও আসতে পারে। সেই জন্য আমি এখানে শিরোনামটা এটা দিয়েছি, প্লাস্টিড ও ক্লোরোপ্লাস্টের কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরিতে প্লাস্টিড ও ক্লোরোপ্লাস্টের কাজ অন্যতম। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে, ফুল, পাতা ও ফলকে রঙিন করতে এবং কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়ন ঘটাতে সাহায্য করে। প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে উদ্ভিদকে বর্ণময় ও আকর্ষণীয় করে তোলা, ফটোফসফোরাইলেশন এবং ফটো রেসপিরেশনে সহায়তা করে। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে ক্লোরোপ্লাস্ট, এবং সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সেও ভূমিকা পালন করে এই ক্লোরোপ্লাস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিডের পার্থক্য যদি পরীক্ষা আসে আশা করি তোমরা লিখতে পারবে। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে রঞ্জক পদার্থ থাকে না, প্লাস্টিডের ক্ষেত্রে রঞ্জক পদার্থ থাকে। প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এবং বিভিন্ন ধরনের ভাঁজ থাকে, আমরা দেখেছি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রিস্টি থাকে, কিন্তু প্লাস্টিডে কিন্তু কোনো ধরনের ক্রিস্টি বা ভাঁজ থাকে না, থাইলাকয়েড থাকে। তবে মাইটোকন্ড্রিয়াতে অসম্পূর্ণ প্রকোষ্ঠ থাকে। প্লাস্টিডের ক্ষেত্রে 3 ধরনের প্রকোষ্ঠর কথা এখানে উল্লেখ করা হয়েছে। 3 ধরনের প্রকোষ্ঠ বলতে আসলে 3 ধরনের, এখানে যে ক্লোরোপ্লাস্টের 3টা মেমব্রেন থাকে এটাকে বোঝানো হয়েছে। মেমব্রেন দ্বারা তৈরি, যেমন আমি একটু তোমাদেরকে চিত্রে দেখিয়ে দিচ্ছি এটা কেন বলা হয়েছে যে ক্লোরোপ্লাস্ট 3 মেমব্রেন দ্বারা। অনেকের কাছে এটা কনফিউশন লাগে। ক্লোরোপ্লাস্টের মেমব্রেন তো 2টি, বাইরের মেমব্রেন, ভিতরের মেমব্রেন, কিন্তু আবার কোন এক জায়গায় বলা হয়েছে যে 3 মেমব্রেন দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটি অঙ্গাণু। সেক্ষেত্রে প্রথম মেমব্রেন হচ্ছে বাইরের মেমব্রেন, দ্বিতীয় মেমব্রেন হচ্ছে ভেতরের মেমব্রেন, এবং তৃতীয় মেমব্রেন হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। থাইলাকয়েডের মেমব্রেনটা এটা তৃতীয় মেমব্রেন। এই জন্য এখানে 3টা প্রকোষ্ঠর কথাই বলা হয়েছে, যা আমরা ক্লোরোপ্লাস্টের সাথে মাইটোকন্ড্রিয়ার তুলনা করতে গেলেও এই বিষয়টা উল্লেখ করা যায়। মাইটোকন্ড্রিয়া খাদ্য তৈরি করে বা শক্তি তৈরি করে, শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, কিন্তু ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য তৈরি করে। আর মাইটোকন্ড্রিয়া খাদ্য সঞ্চয়
করে না, কিন্তু লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং বিভিন্ন ধরনের পদার্থকেও সঞ্চয় করে বা সংশ্লেষণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্গাণুটি খুবই গুরুত্বপূর্ণ, সাইটোপ্লাজমিক অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। এটা আজকের ক্লাসের মাধ্যমে আশা করি তোমরা এর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন এবং এর যে পার্থক্য বা তুলনা, এদের সংখ্যা সম্পর্কে ধারণা হয়েছে। আশা করি তোমাদের কাজে লাগবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।